বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাশমি চৌধুরী, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায় থেকে বৃত্তাকার গতি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর দেরি না করে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা জানব বৃত্তাকার গতি কি। বৃত্তপথে ঘূর্ণনরত কোনো বস্তুকণার গতিকে বৃত্তাকার গতি বলা হয়। এই গতি দুই ধরনের, সুষম বৃত্তাকার গতি এবং অসম বৃত্তাকার গতি। সুষম বৃত্তাকার গতি হলো যদি বৃত্তপথে কোনো বস্তুকণা সমদ্রুতিতে পরিভ্রমণ করতে থাকে তাহলে বস্তুকণার সেই গতিকে বলা হয় সুষম বৃত্তাকার গতি। আর যদি বস্তুকণার গতি অসমদ্রুতি সম্পন্ন হয় তাহলে বস্তুকণার সেই গতিকে বলা হয় অসম বৃত্তাকার গতি। এখন সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর কৌণিক সরণের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক বেগ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বললাম? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর কৌণিক সরণের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক বেগ। এখন কৌণিক সরণ কি? আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে একটি বৃত্তপথ, যে বৃত্তপথে একটি বস্তুকণা ঘড়ির কাঁটার উল্টো দিকে পরিভ্রমণরত। ধরি অতি ক্ষুদ্র সময় ডেল্টা টি সময়ে বস্তুকণাটি এ বিন্দু থেকে পি বিন্দুতে পৌঁছায়। তাহলে এই এ পি চাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এই কোণটি হলো তার কৌণিক সরণ, অর্থাৎ ডেল্টা টি সময়ে বস্তুকণাটির কৌণিক সরণ হবে ডেল থিটা। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা যেটি বললাম, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, অর্থাৎ ওমেগা সমান সমান লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল থিটা ডিভাইডেড বাই ডেল টি। এখানে ওমেগা হলো বস্তুকণাটির কৌণিক বেগ। তাহলে আমরা লিখতে পারি ওমেগা সমান সমান ডি ডিটি অফ থিটা। এখানে ওমেগা হলো কৌণিক বেগ, যার একক হলো রেডিয়ান পার সেকেন্ড। 1 রেডিয়ান বা 1 রেডিয়ান সমান সমান 57.3 ডিগ্রি প্রায়। এখন আমরা যদি বস্তুকণাটির রৈখিক বেগের জন্য কোনো সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে রৈখিক বেগ সমান হবে রৈখিক সরণ ডিভাইডেড বাই সময়। ধরি বস্তুকণাটি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ বৃত্তপথটি পরিভ্রমণ করে আবার এ বিন্দুতে ফিরে আসে। সেক্ষেত্রে বস্তুকণাটি দ্বারা অতিক্রান্ত রৈখিক সরণ হবে বৃত্তের পরিধির সমান এবং এই সম্পূর্ণ পথ পরিভ্রমণ করতে তার যে সময়, সেই সময় হবে তার পর্যায়কাল। তাহলে রৈখিক বেগ ভি এর জন্য আমরা একটি সমীকরণ লিখতে পারি, ভি সমান সমান 2 পাই আর ডিভাইডেড বাই টি। এখানে আর হলো বৃত্তপথের ব্যাসার্ধ এবং টি হলো সম্পূর্ণ পর্যায়কাল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 পাই বাই টি এই অংশটিকে ওমেগা দ্বারা প্রতিস্থাপন করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভি সমান সমান ওমেগা আর, যেহেতু ওমেগা সমান সমান 2 পাই বাই টি, অর্থাৎ কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে আমরা লিখতে পারি ভি সমান সমান ওমেগা আর সাইন 90 ডিগ্রি, যেহেতু সাইন 90 ডিগ্রির মান 1। আবার আমরা লিখতে পারি ভি সমান সমান ওমেগা আর সাইন থিটা এন ক্যাপ। এখানে এন ক্যাপ হলো একটি একক ভেক্টর। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সমীকরণটি আমরা পেলাম ভি সমান সমান ওমেগা আর সাইন থিটা এন ক্যাপ, এই সমীকরণটির পরিবর্তে আমরা একটি ভেক্টর রূপ দিতে পারি সম্পূর্ণ সমীকরণটিকে। সেক্ষেত্রে ভি সমান সমান ভেক্টর ওমেগা ক্রস ভেক্টর আর। এটি হলো রৈখিক বেগ এবং কৌণিক বেগের সম্পর্কের ভেক্টর রূপ। তাহলে রূপটি হলো ভেক্টর ভি সমান সমান ভেক্টর ওমেগা ক্রস ভেক্টর আর, অর্থাৎ ভেক্টর ওমেগা কৌণিক বেগের ভেক্টর রূপ এবং ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণফল হলো রৈখিক বেগ ভেক্টর। এখন আমরা মান হিসাবে লিখতে পারি ভি সমান সমান ওমেগা আর। তাহলে রৈখিক বেগের জন্য সমীকরণটি আমরা পেলাম ভি সমান সমান ওমেগা আর, অর্থাৎ রৈখিক বেগ সমান সমান কৌণিক বেগ গুণন ব্যাসার্ধ। এখন আমরা জানব কৌণিক ত্বরণ কাকে বলে। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাপেক্ষে বৃত্তপথে ঘূর্ণনরত কোনো বস্তুকণার কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বললাম? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বৃত্তপথে ঘূর্ণনরত কোনো বস্তুকণার সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। একে আলফা দ্বারা
প্রকাশ করা হয় এবং এর একক হলো রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা কৌণিক ত্বরণের যে সংজ্ঞা জানলাম, সেই সংজ্ঞা অনুসারে কৌণিক ত্বরণের জন্য যদি একটি সমীকরণ লিখতে চাই, সেই সমীকরণটি হবে আলফা ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল ওমেগা বাই ডেল টি। এই সমীকরণটিকে ক্যালকুলাসের সাহায্যে লেখা যায় আলফা সমান সমান ডি ওমেগা ডিভাইডেড বাই ডি টি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে জানব কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক। সেক্ষেত্রে আমাদের আবার ওই ভি ইকুয়াল টু ওমেগা আর এই সমীকরণ দিয়ে যেতে হবে। আমরা কি জানি? ভি সমান সমান ওমেগা আর। এই সমীকরণটিকে যদি আমরা সময়ের সাপেক্ষে ব্যবকলন করি, তাহলে আমরা লিখব ডিডিটি অফ ভি, ডিডিটি অফ ভি সমান সমান ডি ডিটি অফ ওমেগা আর। এই ক্ষেত্রে আমাদের ডান পক্ষে যে রাশিটি আছে ডিডিটি অফ ওমেগা আর, এই ক্ষেত্রে আমরা অন্তরীকরণের ইউভি যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটি ব্যবহার করব। এখন বাম পক্ষে ডিডিটি অফ ভি, এটি মানে হচ্ছে রৈখিক ত্বরণ এ। ডান পক্ষে প্রথমে যদি আমরা ওমেগাকে বাইরে নিয়ে আসি, তাহলে সমীকরণটি হয় ওমেগা ডিডিটি অফ আর প্লাস আর ডি ওমেগা বাই ডিটি, দ্যাট ইজ আর ডিডিটি অফ ওমেগা। তাহলে সমীকরণটি আমরা লিখলাম এ ইকুয়াল টু ওমেগা ডিডিটি অফ আর প্লাস আর ডিডিটি অফ ওমেগা। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বৃত্তপথের ব্যাসার্ধ একটি ধ্রুব রাশি। সেক্ষেত্রে ডিডিটি অফ আর এই রাশিটি অর্থাৎ আরকে ব্যবকলন করলে মান হবে 0 এবং ডিডিটি অফ ওমেগা সমান সমান আমরা জানি আলফা। তাহলে সমীকরণটি দাঁড়ায় এ ইকুয়াল টু 0 প্লাস আর আলফা, অর্থাৎ এ ইকুয়াল টু আর আলফা। তাহলে আমরা লিখতে পারি রৈখিক ত্বরণ এ সমান সমান বৃত্তের ব্যাসার্ধ বা বৃত্তপথের ব্যাসার্ধ গুণন কৌণিক ত্বরণ। এই সমীকরণটি হলো রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক প্রকাশক সমীকরণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমীকরণটি হলো এ সমান সমান আর আলফা। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানব কেন্দ্রমুখী ত্বরণ কি, অর্থাৎ বস্তুকণাটি যে বৃত্তপথে পরিভ্রমণরত অবস্থায় আছে, এই বস্তুকণাটিকে বৃত্তপথে ঘুরতে যে বলটি বাধ্য করে, সেই বলটির কারণে যে ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণটি হলো কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? বৃত্তপথে পরিভ্রমণরত কোনো বস্তুকণার কেন্দ্র বরাবর যে ত্বরণ অনুভব করে, সেই ত্বরণকে বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে আমরা যদি কেন্দ্রমুখী ত্বরণের জন্য একটি রাশিমালা বা সমীকরণ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে কিরূপ হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সেটি দেখব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পি বিন্দুর স্থানাঙ্ক ধরি পি এক্স ওয়াই। এখন পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ভেক্টর আর। পি বিন্দু থেকে আমরা ও এ রেখার উপর একটি লম্ব অঙ্কন করব, যেটি হলো পি এন। তাহলে লম্বটির পাদবিন্দু এন এবং ও এন সমান সমান এক্স এবং এন পি সমান সমান ওয়াই, অর্থাৎ পি বিন্দুর যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ক পি এক্স ওয়াই। এখানে এক্স হলো ও এন এবং ওয়াই হলো পি এন। তাহলে পি বিন্দুর যে অবস্থান ভেক্টর, সেই অবস্থান ভেক্টর হবে ভেক্টর আর এবং ও ওয়াই বরাবর একক ভেক্টর ভেক্টর জে ক্যাপ এবং ও এক্স অক্ষ বরাবর একক ভেক্টর ভেক্টর আই ক্যাপ। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর আর সমান সমান আমরা লিখতে পারি ভেক্টর আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের লাইনে আমরা লিখলাম ভেক্টর আর সমান সমান আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। এটি আমরা পেলাম এই যে ত্রিভুজ ও পি এন, এই ত্রিভুজ থেকে। এই ত্রিভুজে এক্স বাই আর অর্থাৎ ভূমি বাই অতিভুজ সমান সমান কস থিটা। তাহলে এক্স সমান সমান হবে আর কস থিটা এবং ওয়াই বাই আর অর্থাৎ লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন থিটা। তাহলে ওয়াই সমান সমান হবে আর সাইন থিটা।
এখন বেগ ভেক্টর ভি সমান ডিডিটি অফ ভেক্টর আর, কারণ আমরা জানি অবস্থান ভেক্টরকে যদি সময়ের সাপেক্ষে ব্যবকলন করা হয় সেক্ষেত্রে বেগ পাওয়া যায়। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি ভেক্টর ভি সমান ডিডিটি অফ আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ, বা ভেক্টর ভি সমান ডিডিটি অফ আর কস ওমেগা টি, এখানে থিটাকে ওমেগা টি দ্বারা প্রতিস্থাপন করা হলো। তাহলে সমীকরণটি দাঁড়ালো ভেক্টর ভি সমান ডিডিটি অফ আর কস ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ। এখন আমরা সর্বশেষ যে সমীকরণটি পেয়েছিলাম সেই সমীকরণটিকে ব্যবকলন করলে পাই ভেক্টর ভি সমান আর ওমেগা সাইন ওমেগা টি, কারণ কস ওমেগা টিকে ব্যবকলন করলে হয় মাইনাস সাইন ওমেগা টি এবং এই ওমেগা টি বাইরে বের হয়ে আসে। তাহলে সমীকরণটি দ্বারায় মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস আর ওমেগা কস ওমেগা টি জে ক্যাপ। তাহলে আমরা যদি মাইনাস আর ওমেগা কমন নিই সেক্ষেত্রে সমীকরণটি লিখতে পারি ভেক্টর ভি সমান মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি মাইনাস কস ওমেগা টি, অর্থাৎ ভেক্টর ভি সমান মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ মাইনাস কস ওমেগা টি জে ক্যাপ। এখন আমরা যদি এই সমীকরণটিকে আবার সময় সাপেক্ষে ব্যবকলন করি সেক্ষেত্রে লিখতে পারি ডিডিটি অফ ভেক্টর ভি সমান ত্বরণ ভেক্টর এ, অর্থাৎ ভেক্টর এ সমান ডিডিটি অফ ভেক্টর ভি। এই ক্ষেত্রে আমরা ভি এর জন্য যে সমীকরণটি পেলাম সেই সমীকরণটিকে আবারও টি এর সাপেক্ষে ব্যবকলন করব। সেক্ষেত্রে সমীকরণটি আমরা লিখতে পারি ভেক্টর এ সমান ডি ডি টি অফ মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ মাইনাস কস ওমেগা টি জে ক্যাপ। এখন ত্বরণ ভেক্টর এ সমান ডিডিটি অফ ভেক্টর ভি, বা ত্বরণ ভেক্টর এ সমান ডিডিটি অফ মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ মাইনাস কস ওমেগা টি জে ক্যাপ। আমরা ভেক্টর ভি এর জন্য যে সমীকরণটি ইতিপূর্বে পেয়েছিলাম সেই সমীকরণটি এখানে বসিয়ে দিলাম। তাহলে ভেক্টর এ সমান মাইনাস আর ওমেগা আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। সাইন ওমেগা টি আই ক্যাপ এটিকে ব্যবকলন করলে হয় ওমেগা কস ওমেগা টি আই ক্যাপ মাইনাস কস ওমেগা টি জে ক্যাপ, এটিকে ব্যবকলন করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা সাইন ওমেগা টি জে ক্যাপ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের লাইনে আমরা ওমেগাকে বাইরে যদি কমন নিয়ে আসি তাহলে এই ওমেগা এবং এই ওমেগা মিলে হয় ওমেগা স্কয়ার, এবং আর কে আমরা এই সমীকরণের ভেতরে ঢুকিয়ে দিলাম। তাহলে ভেক্টর এ সমান মাইনাস ওমেগা স্কয়ার আর কস ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ। এই অংশটি মানে হলো ভেক্টর আর, আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে ভেক্টর আর ইকুয়াল টু আর কস ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ। তাহলে সমীকরণটি দাঁড়ায় ভেক্টর এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ভেক্টর আর। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগার মান আমরা বসাতে পারি ওমেগা সমান ভি বাই আর। সেক্ষেত্রে সমীকরণটি দাঁড়ায় ভেক্টর এ ইকুয়াল টু মাইনাস ভি বাই আর হোল স্কয়ার ইন্টু ভেক্টর আর, বা ভেক্টর এ ইকুয়াল টু মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার ইন্টু ভেক্টর আর। আমরা যদি এই আর স্কয়ারকে ভি স্কয়ারের নিচে এবং ভেক্টর আর এর নিচে স্থাপন করি তাহলে আমরা যে সমীকরণটি পাবো সেটি হলো ভেক্টর এ ইকুয়াল টু মাইনাস ভি স্কয়ার বাই আর ইন্টু আর ক্যাপ। কারণ আমরা জানি কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে বা এর সমান্তরাল দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এই যে সমীকরণটি আমরা পেলাম ভেক্টর এ ইকুয়াল টু মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই আর আর ক্যাপ, এটি হলো কেন্দ্রমুখী ত্বরণের জন্য ভেক্টর সমীকরণ। এখানে ঋণাত্মক চিহ্নটি এসেছে কারণ হলো ব্যাসার্ধ ভেক্টরের ক্রিয়া রেখার বিপরীত দিকে কেন্দ্রমুখী ত্বরণ ক্রিয়া করে, সেজন্য এই ঋণাত্মক চিহ্নটি এসেছে। তাহলে আমাদের সমীকরণটির ভেক্টর রূপ ভেক্টর এ ইকুয়াল টু মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই আর আর ক্যাপ, এটি হলো কেন্দ্রমুখী ত্বরণের জন্য ভেক্টর সমীকরণ। তাহলে এই সমীকরণটির মান হবে এ ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। আমরা
গাণিতিক যত ধরনের সমস্যা আছে, যে সকল সমস্যায় কেন্দ্রমুখী ত্বরণের কথা উল্লেখ থাকবে, সেই সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে a=v²/r এই সমীকরণটি ব্যবহার করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর গতিবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যতগুলো বিষয় ছিল মোটামুটি সবগুলো বিষয়ে আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি। গতিবিদ্যা অধ্যায়ের আজকের এই আলোচনাটা ছিল শেষ আলোচনা। আমরা আগামী দিন নতুন কোনো অধ্যায় নিয়ে আবার আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করছি। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।